তুমি খুব সাহসী, কিন্তু আমার কাছে আমার বোকা পড়ি, মাই লিটল অ্যাঞ্জেল। সে বলে, আমি তো চাই তুমি নিজে খুঁজে পাও আমাকে। এত সহজে তো ধরা দেব না। তুমি জানো আমি তোমার মতো দুর্বল না। একটা দীর্ঘ নীরবতা, কেবল শ্বাস প্রশ্বাস, শব্দ আর অন্ধকার ঘিরে থাকা অনুভূতি। তার কথা যেন মনের মধ্যে এক গভীর দোলা দিয়ে যায়। তুমি খুঁজে পাবে, কিন্তু আমি অপেক্ষা করছি। তুমি আসবে, ঠিকই আসবে, তবে সাবধানে। তোমার ভালোবাসা আমাকে আঘাত করতে পারবে, কিন্তু তুমি জানো আমি সব সময় পালিয়ে যাব এক ধাপ সামনে, তোমার ছোঁয়ার আগে। তার কথা মনে মনে ঘুরপাক খাচ্ছে, যেন কেউ কিছু বলতে চাইছে, কিন্তু কিছুতেই ঠিক বুঝে উঠতে পারছে না। আচ্ছা, সে কি আসলেই তাকে খুঁজতে চায়? তার কথায় কি শুধুই বিভ্রান্তি, না কি এক গভীর অনুভূতি লুকিয়ে আছে, যা দুজনের মধ্যে একটি নতুন সম্পর্কের জন্ম দেয়? মেঘলা চুপচাপ বসেছিল নিজের রুমে। টেবিলের উপর ছড়িয়ে থাকা বইগুলো এক পাশে সরিয়ে জানালার বাইরে তাকিয়েছিল সে। রাতের আকাশের চাঁদের আলো স্নান হয়ে ছড়িয়ে পড়েছে, হালকা বাতাস জানালার পর্দাকে দোলাচ্ছে। মেঘলার মনটা আজ যেন ভারী হয়ে আছে। জীবনটা কখনো কখনো এমন রংহীন মনে হয়। ঠিক সেই সময় কলিং বেলের শব্দে চমকে ওঠে। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে আকাশ দাঁড়িয়ে, তার গায়ে শার্টের কিছু অংশে লাল রক্তের দাগ। মেঘলার কণ্ঠে উৎকণ্ঠ। আকাশ, এটা কি? তোমার গায়ে রক্ত কেন? কি হয়েছে? আকাশ একটু ক্লান্ত হাসি দিয়ে বলল, কিছু না মেঘ পাখি, তুমি এত চিন্তা করো কেন? আমি ঠিক আছি। তুমি কি আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করছো? আমি জানি কিছু হয়েছে, বলো আকাশ। মেঘলার চোখে উৎকণ্ঠের ছাপ। আকাশ তার কাঁধে হাত রাখল। মেঘ পাখি, তেমন কিছু না, চলো ব্যালকনিতে যাই। অনেকদিন ধরে তোমার সাথে এমন রাতের আকাশ দেখিনি। চাঁদের আলো আর তোমার মুখের মায়ায় হারিয়ে যেতে চাই। রাতের নীরবতা আর সমুদ্রের ঢেউয়ের মৃদু শব্দ, চাঁদের আলো ব্যালকনিতে ছড়িয়ে পড়েছে। মেঘলা আর আকাশ পাশাপাশি বসে আছে। বাতাসের আকাশের কণ্ঠ ধীরে ধীরে ভেসে এলো। জানো মেঘ পাখি, তোমাকে ছাড়া আমার জীবনটা অনেক অপূর্ণ। তোমার এই হাসি, এই চোখের গভীরতা আমাকে বাঁচিয়ে রাখে। মেঘলা হেসে বলল, তুমি সবসময় এইভাবেই বলো, মনে হয় যেন চাঁদ আর তার আলো দিয়ে আমাকে চিঠি লিখে যাচ্ছে। আকাশ মৃদু হেসে বলল, আমার জীবনটা চাঁদের মতো, তোমার আলো ছাড়া আমি অন্ধকারে হারিয়ে যাই। ভালোবাসি মেঘ পাখি। মেঘলাও মৃদু হেসে উত্তর দিল। ভালোবাসি আকাশ সাহেব। তারা বসেই রইল, রাতের প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে। সমুদ্রের ঢেউয়ের ছন্দ আর চাঁদের আলো তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলছিল। 5 দিন পর ঘরটা ছিল সম্পূর্ণ অন্ধকার। কেবল এক কোণে মৃদু আলো জ্বলছিল, যা ঘরের ভয়ঙ্কর পরিবেশকে আরো রহস্যময় করে তুলছিল। মধ্যখানের চেয়ারে বসে থাকা আমেনা বেগমকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মুখে ছিল ভয়ের ছাপ, কিন্তু চোখে কিছুটা অদ্ভুত নির্লিপ্ত। অচেনা ব্যক্তিটি আমেনা বেগমের সামনে হাতে একটি ছুরি নিয়ে বাঁকা হাসে, তারপর শীতল কণ্ঠে বলতে থাকে, এবার তোমার ছেলেকে কে বাঁচাবে? তারপর অচেনা লোকটি ঘড়ির দিকে তাকিয়ে কাউন্ট করতে থাকে। 1 2 3 4 5। হঠাৎ বাইরে থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। একটি ছেলে ছুটে এসে দরজার সামনে দাঁড়ালো। দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল ভয়ঙ্কর দৃশ্য। তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। সে হুঙ্কার ছেড়ে বলল, আমার মাকে ছেড়ে দে। সেই দেখে অচেনা ব্যক্তিটি ডেভিল হাসে। তাৎক্ষণিক আবার চোখ মুখ শক্ত
বিরক্ত আকার ধারণ করে পেছনের দিকে ফিরে দরজার দিকে চোখ দেয়। তাৎক্ষণিক পেছন থেকে দুটো লোক এসে ছেলেটিকে বেঁধে চেয়ারে বসিয়ে দেয়। সে হাত পা ছোটাতে থাকে কিন্তু ছাড়া পায় না। এই দৃশ্য দেখে আমেনা বেগমের চোখ বড় বড় হয়ে যায়। সে সামনে থাকা চেয়ারে ছটফট করা তার ছেলের দিকে চেয়ে আছে শুধু। তাৎক্ষণিক অচেনা ব্যক্তিটি আমেনা বেগমের দিকে ফিরে। আমেনা বেগমও অচেনা ব্যক্তিটির দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। তাৎক্ষণিক অচেনা ব্যক্তিটি আমেনা বেগমকে খুলে দেয়। আর এই দৃশ্য দেখে ছেলেটির চোখ মুখ আতঙ্কের ছাপ স্পষ্ট। আমেনা বেগম ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে জল কিন্তু মুখে কঠোর অভিব্যক্তি। তিনি ঈশানের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার ছেলে, কিন্তু আমি তোমার মতো নিষ্ঠুর মানুষ জন্ম দিয়ে আজ লজ্জিত। তুই যে কতটা অমানুষ সেটা দেখার জন্যই আমি এখানে ছিলাম। তুই আমাকে মা বলে ডাকিস? আমার থেকে তোকে মানুষ করাই সবচেয়ে বড় ভুল হয়েছে। ঈশান চিৎকার করে বলল। মা, তুমি এভাবে বলতে পারো না, তুমি আমার মা। আমেনা বেগম মুখ ফিরিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। শেষবারের মতো পেছনের দিকে তাকিয়ে বললেন, আজ থেকে আমি আর তোর মা নই। তুই যা, তোর শাস্তি পাবি। ছেলেটির আতঙ্ক চেহারা নিয়ে অচেনা ব্যক্তিটির দিকে তাকায়। তাৎক্ষণিক পেছনে দুটো গার্ড তাদের মুখোশ খুলে। তাদেরকে দেখে ছেলেটির মুখ আরো বেশি শক্ত হয়ে যায়, কারণ তারা আর কেউই ছিল না, বরং আকাশ আর মেঘলা ছিল। আকাশ ছেলেটির কলার ধরে কিছু বলতে যাবে, তার আগেই অচেনা ব্যক্তিটি তাকে থামিয়ে দেয়, তাদের বাইরে যাওয়ার নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা রুমের বাইরে চলে যায়। ঘর ছিল গাঢ় অন্ধকার। একমাত্র আলোর উৎস ছিল ছোট্ট একটি মোমবাতি, যার কাঁপতে থাকা শিখা যেন ঘরের নীরবতাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। চারপাশ নিঃশব্দ, শুধু শোনা যাচ্ছিল দুজন মানুষের ভারী নিঃশ্বাসের শব্দ। একজন ছিল দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, ভয়ের আতঙ্কে তার শরীর কাঁপছিল। অন্যজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, যেন এক শিকারী তার শিকারকে ভয় পাওয়ার সময় দিচ্ছে। রুমে কেউ কোনো কথা বলছে না। সেই বাঁধা ছেলেটি আতঙ্কে ঘামতে ঘামতে বলল, তুমি তুমি কে? তুমি আমার কাছে কি চাও? অচেনা ব্যক্তিটি কিছু না বলে সামনে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ মেঝেতে এক অদ্ভুত শব্দ হচ্ছিল। ছেলেটি যেন নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছিল। এক সময় সেই ব্যক্তি দাঁড়ালো, তারপর ধীরে ধীরে তার মুখের মুখোশ খুলতে শুরু করলো। মুখোশ খুলতেই ছেলেটির চোখ বড় বড় হয়ে গেল। সামনে দাঁড়ানো সেই অচেনা ব্যক্তির চেহারা এক শীতল সৌন্দর্য, তার ঠোঁটে এক শীতল হাসি, আর তারপর তার চুল, কোমর ছুঁয়ে নামতে থাকা লম্বা কালো চুল যেন ঘরের অন্ধকারকে আরো রহস্যময় করে তুলল। ছেলেটির গলা দিয়ে ভয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু চোখ দিয়ে তার দৃষ্টিকে অনুসরণ করছিল। তুমি? ঈশানের কণ্ঠ কাঁপছিল। সামনে দাঁড়ানো মেয়েটি আর কেউই নয়, বরং রুহি। তার ঠোঁটের কোণে সেই শীতল হাসি, তার চোখের দৃষ্টিতে ছিল তীব্র প্রতিশোধের আগুন। রুহি ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি তোর মৃত্যু। এবার মুখোমুখি হও তোমার অতীতের। তোমার খেলা অনেক হয়েছে, আজ থেকে শুরু হবে আমার খেলা। কি ভেবেছিস তুই লুকিয়ে থাকবি আর আমি জানতে পারবো না? তোর ভাই তোকে বাঁচিয়ে রাখতে পারলো না। ইস, জানিস তোর ভাইকে কিছুদিন আগে মেরেছি, এই তো 5 দিন আগে। দেখ, আমার এই হাত দিয়ে খুব ভয়ঙ্কর মৃত্যু ছিল, কিন্তু আফসোস তার চেয়েও বড় ভয়ঙ্কর মৃত্যু আমি তোকে দেব। তারপর রুহি হুঙ্কার ছেড়ে বলতে থাকে, ঈশান চৌধুরী ওরফে ঈশান খান, যে ধ্বংস খেলায় তো মেরেছিস না, সেখানেই তোকে ধ্বংস করব আমি। আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ আমার তুহিনকে কেড়ে নিয়েছিস। কি ভেবেছিস কিছু জানবো না আমি? ঈশানের চোখ বন্ধ হয়ে গিয়েছে, তার মুখ থেকে যেন কিছু বের হচ্ছে না, আর না কোনো কথা। সে আরো অবাক হলো যে তুষার মারা গিয়েছে। তখন রুহি আবার বলতে শুরু করে, উফ, 5 বছর কোমায় ছিলি, কই মাছের জান তোর। এত সহজে তুই মরবি না, তোর মৃত্যু তো আমার হাতেই লেখা। কি ভেবেছিস তোকে খুঁজে পাবো না আমি?
তোকে খুঁজে পাওয়া আমার বাঁ হাতের খেলা ছিল। তাতে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করেছে, আই মিন তোর পালিত মা। এমন কথায় ঈশান হুঙ্কার ছাড়ে। খবরদার, এমন কথা বলবি না রুহি। তুই ওই তুহিনের জন্য আমাকে মারতে চাচ্ছিস? আমাকে ছেড়ে দে রুহি, এই ধ্বংসের খেলায় আর মাতিস না। তুইও ধ্বংস হয়ে যাবি। কি করেছিস আমার মাকে বল? কি ভুলভাল শিখিয়েছিস তাকে? আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, এবার শুধু তোকে ধ্বংস করার পালা। ঈশান তারপরে শয়তানি মার্কা হাসি দিয়ে বলতে থাকে। আমাকে মেরে কি লাভ তোর? ফিরে পেতে পারবি তোর ভালোবাসার মানুষ তুহিনকে? তুই তো তুহিনকে 2বার হারিয়ে ফেলেছিস। একবার সুযোগ পেয়েছিলি তুহিনকেই নিজের করে নেওয়ার, কিন্তু তারপরও আবার নিজের হাতে মেরে ফেললি। দুইবার খুন করলেই তুই তোর ভালোবাসার মানুষকে, তাও নিজের কথাই না অন্যের কথায় বিশ্বাস করে। রুহির চোখের কোণায় পানি জমে থাকে, কিন্তু সে সেটাকে প্রকাশ না করে ছুরি দিয়ে ঈশানের গলা বরাবর একটা আঘাত দেয়। সঙ্গে সঙ্গে ঈশান আর্তনাদ করতে থাকে। রুহি চিৎকার করে ঈশানকে বলতে থাকে। বল, 5 বছর আগে কেন এগুলো করেছিলি? কেন তুই খান পরিবারকে মারতে চেয়েছিস? কেন তুই মেঘলাকে মারার চেষ্টা করলি? তুই সব কিছুর উত্তর দিবি তুই। ঈশান কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে। খান পরিবারকে আমি ঘৃণা করি। ওরা আমার মাকে শেষ করে দিয়েছে। আমি নিজের চোখে নিজের মায়ের মৃত্যু দেখেছি, তাই আমি তুষারের সাথে প্ল্যান করেছি খান পরিবারের সকলকে মেরে ফেলবো, কেউ বেঁচে থাকবে না। কিন্তু তার মাঝখানে চলে এলি তুই। তোকে তুহিন ভালোবাসতো, আর সাথে তুষারও। তাই আমরা প্ল্যান করে তোর মাধ্যমেই সবাইকে মেরে ফেলি। কিন্তু আমার পরিকল্পনা ছিল তোকেও মেরে ফেলা, কিন্তু তার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় তুষার। সেদিন রাতে জাহাজে তুষারের সাথে আমার হাতাহাতি হয়, যার ফলে আমি আহত হই। কিন্তু শেষ হতেও আমি জাহাজের ইঞ্জিন নষ্ট করি, যার ফলে জাহাজটা ডুবে যায়। কিন্তু শেষ মুহূর্তে আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হঠাৎ তুহিন আমার সামনে আসে, মুখে তার ডেবিল হাসি। আমি তাকে দেখে কোনো রকম উঠে দাঁড়ানোর চেষ্টা করি। তারপর তুহিন আমার সামনে এসে সবকিছু বলতে শুরু করে। কি ভেবেছিলে ঈশান? রুহির মাধ্যমে খান পরিবারের সবাইকে শেষ করে দিবি আর আমি কিছুই জানবো না? তুহিন ঈশানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো। ঈশান কিছু বলতে যাওয়ার আগেই তুহিন তার কলার টেনে ধরে রাগী কণ্ঠে চিৎকার করে উঠল। কেন করেছিলে এমন? কি চেয়েছিলি তুই? এরপর তুহিন ঈশানকে আঘাত করতে শুরু করলো। ঈশান প্রতিরোধ করার চেষ্টা করলেও তুহিনের ক্রোধে তাকে শক্তিহীন করে তুলেছে। ঈশানের চোখে জল নিয়ে বলল। আমার মা, তাকে শেষ করেছিল তোমার পরিবার। তাদের লোভের আর ষড়যন্ত্রের কারণে আমার মা আমাদের ছেড়ে চলে গেল। আমি ছোট ছিলাম, কিন্তু আজও তার সেই কষ্টমাখা চেহারা আমার চোখের সামনে ভাসে। তার জন্যই আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তুহিনের চোখে এক মুহূর্তের জন্য করুণার ছাপ ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তুই কি ভেবেছিলি এমন প্রতিশোধ নিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে? তোর মা হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু তুই যা করেছিস তা আরো ভয়ঙ্কর। তুহিন তারপরে ঈশানকে অনবরত আঘাত করতে থাকে। এক পর্যায়ে তুহিন ক্রোধিত হয়ে বলতে থাকে, ওই তুষারকে আমি ছাড়বো না। তখনই ঈশান হাস্যকরভাবে বলতে শুরু করলো। তুই কি করবি তুহিন? তুই রুহিকে পাবি না, কারণ রুহি তোকে ভালোবাসে না। রুহি তুষারকে ভালোবাসে, এই কারণেই তো তুষারের কথা শুনে সবাইকে শেষ করে দিল। তখনই তুহিনের চোখ মুখে ক্রোধ জেগে উঠল। তুহিন ঈশানকে টেনে তুলে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে ঈশানের মাথা বরাবর একটি রড ঢুকিয়ে গেল, আর পেট বরাবর বড় ধাতব জিনিস এর চেয়ে আঘাত পেয়ে সম্পূর্ণ লুটে পড়ল। তুহিন হুঙ্কার ছেড়ে বলল। তাহলে তুই মেঘকে কেন মারলি? কিন্তু অপর পাশ থেকে কোনো জবাব আসে নাই। এদিকে জাহাজেও প্রায় পানি উঠে গিয়েছে, ডুবে যাবে এমন অবস্থা। তুহিন ঈশানের কাছে এসে দেখলো শ্বাস চলতেছে। তাৎক্ষণিক পরিকল্পনা করে ঈশানকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ল বোর্ডে করে। ওই দিন রাতে আকাশের সাথে মিলে ইউরোপে চলে যায় তুহিন ইমার্জেন্সিতে। ঈশানের কাছ থেকে এখনও অনেক কিছু জানা বাকি।
তুহিনের মনে ছিল রুহির জন্য এক আকাশ পরিমাণ ঘৃণা। সে মনে মনে সেদিন পরিকল্পনা করে নিয়েছিল প্রতিশোধ রুহির কাছ থেকে ঠিকই নেবে। তুহিন তুষারকে সব জায়গায় খুঁজেছিল কিন্তু কোথাও পায় নাই। কিন্তু তুহিন যখন ওই রুম থেকে বেরিয়েছিল তখন মেঘলা ওখানে ছিল। তুষারকে মেঘলাকে ওখান থেকে বের করেছে এই সম্পর্কে তুহিন বা আকাশ কেউই অবগত ছিল না। ভাগ্যক্রমে তুষারও ওই দেশে মেঘলাকে নিয়ে যায় আর ভুল ঔষধ দিয়ে মেঘলার স্মৃতিশক্তি সারা জীবনের জন্য গায়েব করে দেয়। এই 5 বছর ঈশান কোমায় ছিল ইউরোপের একটি হসপিটালে। যখন তার জ্ঞান ফিরল তখন পাশে তুষারকে দেখল। তাহলে কথা হচ্ছে তুষার কিভাবে জানলো ঈশান এখানে? যেদিন তুষার ইরাকে নিয়ে হঠাৎ মেঘলাকে নিয়ে বাংলাদেশে রওনা দিবে, যেতেই ইরা একজন ডাক্তার, তাই হসপিটালে কিছু ফর্মালিটি পূরণের জন্য তুষারকে যাওয়ার লাগে হসপিটালে। হঠাৎ তুষারের চোখ আটকে একটি কেবিনে। সে ধীরে ধীরে কেবিনের দিকে এগোতে থাকে। দেখলো একটি পেশেন্ট হাত পা চারিদিকে ছুটিয়ে আস্তে আস্তে তুষার সেদিকে এগিয়ে যায়। দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পেশেন্ট আর কেউই ছিল না, বরং ঈশান ছিল, যেটি দেখে তুষারের মাথায় আকাশ ভেঙে পড়ে। ঈশান যদি এখানে হয়ে থাকে তাহলে ওই দিন রুহির সাথে যার বিয়ে হয়েছে সে কে? এবার ঈশান থামে। রুহি এক দৃষ্টিতে চেয়ে আছে, তারপর একটি ছুরি নিয়ে আবার ঈশানের শরীরে আঘাত করতে করতে বলে, সবকিছু তুই আর ওই তুষার মিলে প্ল্যান করেছিস না, যেন আমি আমার ভালোবাসাকে দ্বিতীয়বারের মতো খুন করে ফেলি। আর দেখ আমি কত বোকা, তোদের প্ল্যানে আবার আমি পা দিয়েছি। আর আমি আমার তুহিনকে দ্বিতীয়বারের মতো শেষ করে দিয়েছি, পেয়েও আবার হারিয়ে ফেলেছি তাকে। তুই আমার সম্পর্কে ভুল ধারণা তুহিনের মনে ঢুকিয়েছিস যে আমি তুষারকে ভালোবাসি। এই কারণে ও আমার উপর এত অত্যাচার করত, ও আমার এত কাছাকাছি থাকতো, কিন্তু তারপরেও আমি বুঝতে পারতাম না। আমি তো বোকা ছিলাম, আমি তো শুধু তুহিনের মোহে আটকে ছিলাম। সেই মোহে যেখানে শুধু তুহিন আমাকে ভালোবাসতো, আমি তো এখনো চিন্তাও করতে পারিনি তুহিন আমার উপর অত্যাচার করতে পারে। কিন্তু হ্যাঁ, এখন সব কিছু আমার ক্লিয়ার। এবার বুঝতে পারছি তুহিন কেন আমাকে ঘৃণা করেছে বিয়ের পর থেকে। ঈশান অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কিভাবে জানলে সব? এমন কথায় রুহির রহস্যজনকভাবে হাসি দেয়। তারপর ঈশানের চেয়ারের সামনে আর একটি চেয়ার আনে আয়েশ করে বসে। রুহি চেয়ারে বসে আছে, ঈশান তার সামনে। তার চোখে মুখে শীতল ভয়ঙ্কর এক আভাস। অতীতের দুঃসহ স্মৃতি ভেসে উঠতে শুরু করে আর রুহি ফ্ল্যাশব্যাকের জগতে হারিয়ে যায়। সেদিন ঈশান অর্থাৎ তুহিনকে মারার পর রুহি গাড়ি চালাচ্ছিল। হঠাৎ গাড়ির সামনে একটি মেয়ে পড়ে যায়। রুহি হতভম্ব হয়ে দেখে মেয়েটি আর কেউই নয়, মেঘলা। আশেপাশে কোনো কিছু বুঝে ওঠার আগেই সামনাসামনি আরেকটি গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে নেমে আসা লোকটি আর কেউই নয়, আকাশ। মেঘলা বাসা থেকে পালিয়ে রুহির গাড়ির সামনে এসে পড়েছিল। এতে তার মাথায় আঘাত লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আকাশ দীর্ঘক্ষণ ধরে মেঘলাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। রুহি মেঘলাকে দেখে হতবাক। মেঘলা বেঁচে ছিল। আকাশ তৎক্ষণাৎ মেঘলাকে হাসপাতালে নিয়ে যায়। রুহিও সঙ্গ দেয়। হাসপাতালে পৌঁছে রুহি আকাশের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, মেঘলা কিভাবে বাঁচলো? আকাশও তার দিকে চেয়ে বলতে থাকে, ঈশান কোথায়? আকাশের এমন প্রশ্নে রুহি হতভম্ব হয়ে যায়। রুহি তারপর বলতে থাকে, আমি ঈশানকে মেরেছি আকাশ। এমন কথায় আকাশ ভয়ঙ্কর দৃষ্টি ফেলে তারপর হুঙ্কার ছেড়ে বলে, পাগল হয়ে গেছো তুমি রুই, সম্পূর্ণ পাগল হয়ে গেছো তুমি। তুমি কিভাবে ওকে মারতে পারলে?
রুহি অদ্ভুত দৃষ্টিতে আকাশের পানে চেয়ে আসে। তারপর আকাশ আর কিছু না বলে রুহিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে নিজের বাসায় যায়। বাসায় এসে আকাশ একটি কাগজ এনে রুহির হাতে দেয়। সে পেপারটি দেখে রুহির মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ পেপারটিতে কিছু লেখা ছিল না, বরং তাদের বিয়ের কাবিননামা, যেখানে স্পষ্ট নাম লেখা আছে তুহিন খান। রুহির হাত পা কাঁপতে থাকে। সে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, চোখের সামনে যেন সব ঘোলা হয়ে আসছে। এক মুহূর্তের জন্য সব স্মৃতি তাকে গ্রাস করে। সে নিজেকেই প্রশ্ন করে, কিভাবে আমি এটা টের পেলাম না? কেন আগে কাবিননামা দেখিনি? তারপর ধীরে ধীরে উত্তর খুঁজে পায়। রুহি বিড়বিড় করে বলে, আমি তখন এত অজানা কষ্ট আর দুঃখের মধ্যে ছিলাম যে এসব খেয়াল করিনি। কিন্তু সেটা কি আসলে বিশ্বাস ছিল, নাকি আমার নিজেরই ভুল? কাবিননামাটি হাতে নিয়ে রুহি ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সে মনে করে কিভাবে ঈশান তাকে সব সময় মানসিকভাবে দুর্বল করে রেখেছিল। প্রতিবার যখন সে কিছু জানার চেষ্টা করত, ঈশান তাকে মিথ্যা অপবাদ দিত যে সে জোর করে রুহিকে বিয়ে করেছে। কিছুক্ষণ নীরব থাকার পর রুহি ফিসফিস করে বলে, তুহিন আর তুহিন, এটাই কি তার আসল পরিচয়? আমার জীবনের সব কিছু কি তাহলে মিথ্যা ছিল? রুহি কাবিননামাটি আবারও হাতে নেয়। চোখের পানি আটকে রেখে সে নিজেকে শক্ত করার চেষ্টা করে। তার মনে একটাই প্রতিজ্ঞা তৈরি হয়, এবার সে সত্য জানতে পারবেই, যে করেই হোক। রুহি এবার আকাশের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলতে থাকে, আমাকে সব সত্যি কথা বলো আকাশ, এখানে তুহিনের নাম কেন? আমি কিছু বুঝতে পারতেছি না। রুহি দুই হাতে নিজের চুল ধরে চিৎকার করতে থাকে, চারিদিকে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। আকাশ কোনো মতে রুহিকে সামলাতে পারছে না। তাৎক্ষণিক আকাশের মুখ থেকে একটি বাণী বের হয়, তুহিন বেঁচে ছিল রুহি, সে আর কেউ না বরং ঈশান। এমন কথায় রুহি পুরো শান্ত হয়ে যায়। সে সম্পূর্ণ নির্বাক, হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। তখন আকাশ বলতে শুরু করে, ওই দিন সব কিছু তুহিনের পরিকল্পনাভাবে হয়েছিল। সে আগের থেকে একটি ব্লুড প্রো জ্যাকেট পরেছিল, যা তার প্রাণ রক্ষা করে। তুহিন বন্দুকটি নিজের হাতে ধরিয়ে দিয়েছিল তোমার হাতে, যেন সঠিক জায়গায় গুলিটা করে। গুলি লাগার পরে শরীর থেকে বের হওয়া রক্ত আসলে ছিল নকল ফ্রিক রক্ত। তুহিন এটা এত নিখুঁতভাবে সাজিয়েছিল যে সত্যি বিশ্বাস করেছিলে সে মারা গিয়েছে। তুহিন তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। তার মনে ছিল তুষারের তৈরি ভুল ধারণা, যা তোমার সম্পর্কে সে বিশ্বাস করেছিল। কিন্তু তুহিনের উদ্দেশ্য ছিল তৃতীয় একটা ব্যক্তি, তাকে ধরে রাখা। সে আর কেউ নয় বরং ঈশান। ওদিন যখন তুমি চলে গিয়েছিলে, তুহিনের ফোনে একটা কল আসে। সেটা দেখে আমি হতবাক হয়ে যাই। পরে তুহিন আমাকে সব খুলে বলে। সে জানায় ঈশান সেদিন গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে গিয়েছিল। তুহিনকে ঈশানকে বাঁচিয়ে রাখার বিশেষ একটা কারণ ছিল, তার মাকে খুঁজে বের করার ইচ্ছা। ঈশানের কাছে তুহিনের মাকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তুষারকে খুঁজে বের করার জন্য তুহিন অনেক চেষ্টা করেছিল, কোনোভাবে তাকে খুঁজে পায়নি। সে থেকে তুহিন 5 বছর ধরে ঈশানের চিকিৎসা করছিল। ধীরে ধীরে ঈশান সুস্থ হয়ে ওঠে, কিন্তু তুহিন সহজে তার পরিকল্পনা থামাতে চায়নি। ঈশানের রূপ ধারণ করে সে তোমার জীবনে ফিরে আসে, এমনকি তোমাকে বিয়ে করে। বিয়ের পিছনে তার গভীর একটা উদ্দেশ্য ছিল, তোমার কাছ থেকে প্রতিশোধ নেওয়া, এমনকি সব কিছু তোমার কাছে উন্মুক্ত করা। এবার আকাশ থামে। রুহি আবার প্রশ্ন করে, তাহলে আমি কেন তুহিনকে চিনলাম না? ওর চেহারা, ওর আচরণ সবকিছু আলাদা ছিল। আর তার চোখ দেখেই চিনতে পারতাম, কিন্তু উনিও তো কালো ছিল। এটা কিভাবে? আকাশ বলে, তুহিন কোনো অজানা মৃতদেহের চামড়া সংগ্রহ করেছিল। প্রথমে সে চামড়া পরিষ্কার ও জীবাণুমুক্ত করে, তারপর কেমিক্যাল দিয়ে ত্বককে নমনীয় করে তোলে। ঈশানের মুখের জাঁচ তৈরি ঈশানের অজ্ঞাত দেহ থেকে 3D ব্যবহার করে স্ক্যানের জাঁচ তৈরি করা হয়। সে জাঁচ অনুযায়ী চামড়ার পত্রিকা অংশগুলো কেটে বসানো হয়। তুহিন মৃত চামড়া চিরকন মিশিয়ে ওর মুখোশ তৈরি করে, যা কেউ বুঝতে পারবে না যে এটা আসল মুখ নয়।
এমনকি আঘাত লাগলো এটার মধ্যে থেকে রক্তর মতো তরল বের হওয়ার ব্যবস্থাও ছিল। শুধু মুখকুশি নয়, ঈশান তুহিনের কণ্ঠ নকল করার জন্য উত্তেজনিক প্রযুক্তি ব্যবহার করেছিল। সে চেয়েছিল ঈশানের মতো জীবন্ত নির্ভুল নিজেকে উপস্থাপন করতে। তুহিনের চোখের মণি যেহেতু বাদামি, এজন্য সবসময় লেন্স পরে থাকতো। তুহিনের এই পরিকল্পনার পেছনে ছিল প্রতিশোধ। সে জানতো ঈশানের চেহারার ব্যবহার করলে রুহিকে মানসিকভাবে বিভ্রান্ত করা যাবে। সেই সাথে তার মূল উদ্দেশ্য ছিল এমন একটি জটিল নেটওয়ার্ক তৈরি করা যাতে ঈশান বা রুহি কেউই তাকে প্রতিহত করতে না পারে। রুহি কিছুই টের পায়নি। প্রতিবার যখন সে ঈশানের মুখোশ পরা তুহিনের দিকে তাকিয়েছে, তার মনে হয়েছে এটি আসল ঈশান। তুহিন এতটাই নিখুঁতভাবে তার অভিনয় করেছিল যে রুহি বুঝতেই পারেনি সব কিছুই ছিল একটি ভয়ানক নাটক। ঠিক এরকমভাবে সে তোমাকে বিয়ে করেছিল। তোমাদের ইসলামিকভাবে বিয়ে হয়নি, পরিকল্পনাভাবে এমনভাবে বিয়ে হয়েছিল যেন তুমি কিছু টের না পাও। সে যেন তোমাকে টর্চার করতে পারে। সেজন্য পরিস্থিতি এমন করেছে যে যেন তুহিন বিয়েতে রাজি না। সব কিছু ঠিকঠাকই ছিল। আমার প্রতি তুহিনের ঘৃণাও ঠিকঠাক ছিল। মাঝখানে চলে আসলো তুষার। সে তুহিনকে ঈশান মনে করে সমস্ত সত্য কথা বলে দেয়। যে কথাগুলো তুহিন ঈশান থেকে শুনতে চেয়েছিল, যে কথাগুলো তুষারে তার সামনে এসে বলে দেয়। সবকিছুতে তুমি দায়ী ছিলে না তো, যে সবকিছুতে তুমি দায়ী ছিলে না, তোমার নামে মিথ্যা কথা বলা হয়েছে তুহিনের কাছে। এসব কিছু তুষার স্বীকার করে, কিন্তু সে তো জানতো না তার সামনে যে বসে আছে সেই ঈশান নয়, বরং তুহিন। তখন আমরা জানতে পারি যে তুষারের কাছে আছে মেঘ। আর একই শহরে থাকতো যেখানে আমরা থাকতাম। মেঘ ছিল এক ডাক্তারের আন্ডারে, যেখানে পেশেন্ট ছিল, এখানে পেশেন্ট আর কেউ না বরং ঈশান ছিল। সব কিছু ঠিকঠাকই চলতেছিল, কিন্তু এর মধ্যে আবার খবর আসে ওই দেশ থেকে ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমি আর তুহিন চিন্তায় পড়ে যাই ঈশান গেল কোথায়। কিন্তু এর মধ্যে তুমি এমন একটা কাণ্ড করলে কেন রুহি? তুমি এমন কেন করলে? রুহি অনুভূতি শূন্যহীনভাবে বসে আছে। সে চোখ তুলে আকাশের দিকে চায়, তারপর নিম্ন কণ্ঠে বলতে থাকে। তুষার আমাকে কিছু ভিডিও দেখিয়েছিল যেখানে স্পষ্ট ঈশান এসব কিছু করেছে, কিন্তু আমি তো জানতাম না তুহিন আসলে ঈশান। বলেই ডুকরে কান্না করতে থাকে। কিছু সময় পর আকাশ তাৎক্ষণিক তুহিনকে খুঁজতে যায় রুহির ঠিকানা অনুযায়ী। রুহির সাথে যেতে চায় কিন্তু নেয় না আকাশ। রুহি আকাশের বাসায় মেঘলার জন্য অপেক্ষা করে। রুহি এক কোণে বসে, তার চোখের জল থামছিল না। তার ভেতর এক অদ্ভুত শূন্যতা, এক গভীর যন্ত্রণা খেলা করছে। সে কান্না করতে করতে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না, যেন শব্দগুলো তার গলায় আটকে গিয়েছিল। সেই তুহিন যাকে সে এতদিন ভালোবাসতো, আজ তাকে আবার হারিয়ে ফেলল। কিভাবে আমি তুহিনকে হারালাম? এই প্রশ্ন তাকে ভেতরে ভেতরে চূর্ণ বিচূর্ণ করে তুলছিল। সে ভাবছিল, কি করলাম আমি? কেন তার সাথে এমন করলাম? তার মাথায় ঘুরছিল একের পর এক দুঃস্বপ্ন। তার মনে হচ্ছিল সে যেন তুহিনকে মেরে ফেলেছে তার নিজের হাতে, কিন্তু তাকে খুন করা, তার মুখের ওই চেহারা দেখা, তার শরীরের সেই অনুভূতি, সব কিছুই যেন একটা অন্ধকারে ভুল হয়ে ভরা। তার মনে হচ্ছিল এত বছর ধরে তার সাথে কাটানো মুহূর্তগুলো যেন মুছে গেছে, কোথাও হারিয়ে গেছে। কেন কেন সে এমন কিছু করছিল যা তুহিনকে ক্ষতি করেছে? কিভাবে আমি তাকে আবার মেরে ফেললাম? এই প্রশ্নটি তার মনে বারবার গুঞ্জন তুলছিল, কিন্তু সে জানতো না এর উত্তর কি হতে পারে। তুহিন ছিল তার পৃথিবী, তার জীবনের একমাত্র আলো, কিন্তু সে নিজেই সেই আলো নিভিয়ে দিয়েছে। কেন সে নিজের ভালোবাসাকে অবহেলা করছিল? কেন সে তার ওপর আস্থা রাখতে পারেনি? তার সমস্ত হৃদয়ের মধ্যে এতটাই বেদনা ছিল যেন সে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলেছিল। আবেগের এই তীব্র ঝড়ে তার অসংখ্য শৃঙ্খলিত অশ্রু ঝরতে লাগলো। সে নিজেকে ক্ষমা করতে পারছিল না। তার মনে হচ্ছিল সে নিজেই তার জীবনের সবচেয়ে বড় শত্রু
শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেই তুহিন যে তাকে সব কিছু দিয়েছিল সে তাকে আবার ফিরিয়ে আনতে পারবে না। আর সেই ভেতরের দুঃখ, অনুশোচনা আর কষ্ট, এগুলো যেন কোনো দিন শেষ হবে না। তুহিন, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমাকে আবার হারালাম। কিভাবে তুমি আমার হাত থেকে চলে গিয়েছিলে? এটি ছিল রুহির বুকের ভেতরের এক অপ্রতিরোধ্য আক্ষেপ। এবার প্রতিক্ষণে বুঝতে পারে যে যেগুলোকে সে ভ্রম মনে করেছিল সেগুলো আসলে ভ্রম না, সেটাই সত্য। বর্তমান ঈশান সব কিছু শুনে ভয়ে শীতল হয়ে যায়। আতঙ্ক নিয়ে রুহির দিকে তাকিয়ে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, দয়া করে আমাকে ছেড়ে দাও। এমন কথায় রুহি হাসতে থাকে, ভয়ঙ্কর সেই হাসি। চার দেওয়াল কেঁপে উঠে সেই হাসিতে। রুহির ঠোঁটের কোণে ভয়ঙ্কর এক হাসি ফুটে ওঠে, কিন্তু ঈশান দমে যাওয়ার পাত্র নয়। চোখে সাহসের ঝলক নিয়ে সে দৃঢ় গলায় বলে উঠল, আমাকে মেরে তুহিনকে কি তুমি ফিরে পাবে? পাবে না। তুমি তো তাকে মেরেই ফেলেছো। কিন্তু সত্যি করে বলো তো, তুমি আমার মাকে কি বলেছো? কেনই বা তুমি আমার বিরুদ্ধে গিয়েছিলে? ঈশানের কথাগুলো যেন রুহির ধৈর্যের শেষ সীমানায় আঘাত হানল। রুহির চোখে আগুনের মতো দৃষ্টি। হুংকার দিয়ে সে বলে উঠল, তুই যদি সত্যি তাকে নিজের মা মনে করতিস তাহলে এই পাপের খেলায় মেতে উঠতিস না। তুই মায়ের নাম কলঙ্কিত করেছিস। ঈশান এবার মুচকি হেসে বলে, পাপ আমি করেছি নাকি তুই করেছিস? কতগুলো খুন করেছিস তুই? তার কোনো হিসাব রাখিস? কত মানুষের জীবন নষ্ট করেছিস আর আমাকে দোষ দিচ্ছিস? রুহি কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার চোখে ধপ করে জ্বলে উঠে অন্যরকম এক উত্তেজনা। ভয়ঙ্করভাবে হেসে উঠতে উঠতে সে বলে, 5 বছর আগে যে খুনগুলো আমি করেছি সেগুলোর কোনো প্রমাণই বাকি নেই। ওই জাহাজ দুর্ঘটনার সাথে লাশ, খুন সব কিছুই গভীর জলে ডুবে গেছে। সুতরাং তুই যতই চিল্লাস না কেন আমার কিছু হবে না। কিন্তু জানিস, তোকে আমি পুলিশে দিতে পারবো না, কারণ তোকে পুলিশে দিলেই আমি নিজে ফেঁসে যাব। নো নো, এটা হতেই পারে না। আমি তো গল্পের নায়িকা নই, বরং আমি গল্পের ভিলেন, একেবারে হিংস্র ঠান্ডা মাথার ভিলেন। রুহির এই ভয়ঙ্কর হাসি আর কথা শুনে ঈশানের মুখ পাথরের মতো শক্ত হয়ে যায়। দুজনের মাঝখানে জমে থাকা নীরবতা যেন অন্ধকার রাতের ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। রুহি আবার আরো গভীর হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে,